গৌরব চাপ দেয় নন্দিনীকে বাড়িতে প্রবেশ করানোর আগেই যে কেসটি তুলে নেওয়ার কাগজপত্রে তাকে সাইন করতে হবে, এবং নন্দিনী ভয়ে ও চাপে সেটি সই করে দেয়। বন্ধুরা, চলন্ত পর্বে আমরা দেখব যখন বাড়িতে প্রবেশ করার আগেই সেখানে বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকে গৌরবের মা, বেশ খুশি। এদিকে গৌরব ও নন্দিনী একসাথে বাড়ির দরজায় আসে, একে একে বরণডালা নিয়ে রেডি হয়ে নতুন বউকে বাড়ির বরণ করবে বলে। নন্দিনী তখন মুখে বেশ খুশি, সেই একটি নতুন বাড়িতে প্রবেশ করছে। আগের পাত্রে বিয়েটি সম্পূর্ণ হয়নি, কিন্তু এবার সেটা হতে চলেছে। তখনই বরণ করতে গেলে গৌরবের মা গৌরব হাত ধরে বলে, দাঁড়াও মা, এত তাড়াতাড়ি কিসের? নন্দিনী, তুমি এই কাগজটিতে সাইন করে দাও, তারপরেই তুমি চ্যাটার্জি বাড়িতে প্রবেশ করতে পারবে, নাহলে এই চ্যাটার্জি বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। তখন নন্দিনী অবাক হয়ে যায়, আর গৌরব বলে, এই কাগজগুলো দেখছো, এটা তোমাকে সারা জীবন অ্যাডভোকেট লাইন বন্ধ করে দিতে হবে, এবং ওই যে কেসগুলো তুমি করেছো কর্ণ চ্যাটার্জি বিজিত লাহিড়ীর বিরুদ্ধে, সেগুলো সব তুলে নিতে হবে। তখনই নারাজ হয়ে যায় নন্দিনী, আর ফলে আমি সাইন করব না। গৌরব হাত তুলতে বাধ্য হয় নন্দিনীর ওপরে। নন্দিনী ভয় পেয়ে যায়, সেই একা মেয়ে কী বা করবে। সেই মুহূর্তে সেই বিয়ের ফন্দিতে আটকে গিয়েছে। তখন সে হাত জোর করে বলে, এই কাজটা করাবে না, ওরা একটা বাজে লোক, ওরা এইসব ছাড়া পেয়ে যাবে যে। তখনই গৌরব বলে, কে বাজে কে ঠিক তোমাকে বিচার করতে হবে না, তুমি কাগজটিতে সাইনটা করো আগে। তারপরে সিগনেচার করানোর জন্য জোর করতে থাকে নন্দিনীকে বারবার গৌরব, এবং বলে, তুমি যদি এই কাগজটিতে সাইন না করো, এক্ষুনি তোমাকে বাপের বাড়িতে রেখে আসবো। এই নতুন বিয়েও তোমার ভাগ্যে হবে না, একবার তো বিধবা হয়ে গিয়েছো, আবার কেন এই রাস্তা নির্বাচন করছো? তখন নন্দিনী বেশ থমকে গিয়ে সবটা ভাবনা করেই সে সাইনটি করে দেয়, কারণ তার জীবনে এক দুঃখ এসেছিল, আর সে চায় না। তারপরে গগন চৌধুরী এসে পাশ থেকে সবটা দেখে আর বলে, বাহ, সাইন করে দিয়েছে তাহলে, ভালো মেয়ে, দেখে ভালো লাগলো, খুব শীঘ্র বুঝতে পেরে গেছে এই মেয়ে আমাদের বাড়িতে বেশ উন্নতি করবে। কেন বলতো, বাড়িতে আসার পর থেকেই ও একে একে সমস্ত কথা আমাদের মেনে নিচ্ছে যে ওই বাড়ি থেকে শান্তি অবশিষ্ট রাখতে পারবে, আমার দীর্ঘ বিশ্বাস। তারপরেই তার মাকে সঙ্গে সঙ্গে বলে গৌরব নিয়ে বাড়িতে চলে যায়, এবং ঘরের ভিতরে গিয়ে নন্দিনীকে বসিয়ে রাখে। তারপরে কোনো চালাকি নয়, এই যে কথাগুলো যদি বাইরে যায় না, তোমাকে শেষ করে ফেলবো, তোমার বড় মেয়ের সাথে একটা দূর সম্পর্ক আছে আমি জানি। তারপরেই গৌরব চলে গেলে একা দরজা বন্ধ করে হাওমাও করে চিৎকার করে কাঁদতে থাকে নন্দিনী, আর বলে, ভগবান, আমার ভাগ্যে কি তাহলে সম্পর্ক লেখা নেই? আমি ভালোবাসলাম তাও এই পরিণতি। এবং নিজের বোনকে সে একা পেয়ে ফোন করে বলে, আমি হেরে গেছি রে, আমাকে এরা হারিয়ে দিয়েছে, আমাকে অ্যাডভোকেট লাইন ছেড়ে দেওয়া ও সমস্ত কেস তুলে নেওয়ার জন্য কাগজে সাইন করিনি। উঠিনি তখন বললো, কি বলছিস কি, এইসব ব্যবহার করেছে তোর সাথে? তোকে বিবাহ করে বাড়ি নিয়ে গিয়ে বাড়িতে ঢোকার পূর্বেই এমন বাজে ব্যবহার? গৌরব এতটা নীচ মানসিকতার লোকটি আমার তো দেখে মনে হয়নি। ভাবছিলাম লোকটি খারাপ, কিন্তু এতটা নীচ, বাড়িতে ঢোকার আগে বরণ করার পূর্বে তোকে দিয়ে সাইন করিয়ে সব কিছু করিয়ে নিয়েছে। তখন নন্দিনী বলে, কি করব বল, আমি ওই পর্যায়ে না এতটা ভেঙে গেছিলাম, এতটা কষ্ট হচ্ছে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। একটা বাড়ির দরজায় দাঁড় করিয়ে আমাকে বলছে, এই বাড়িতে ঢুকতে গেলে তোমাকে এই কাগজটিতে সাইন করবে, আর না হলে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। সত্যি বলতে বাবা ও তোদের মুখের দিকে তাকিয়ে আমি ভাবলাম একবার বাড়িতে ফেরত চলে যাই। আমি তো মুখার্জি বাড়ির মেয়ে, আমার অভাবটা কিসের আছে? তারপরে ভাবলাম একবার জীবনটাকে নষ্ট করে ফেলেছি, একজনকে ভালোবেসে তার সাথে হাত ধরে বিবাহ করেছিলাম, সেটা আমার ভাগ্যে সইল না। পরবর্তীতে একটি মেয়েকে জীবনটা কীভাবে যে নষ্ট হয়ে যায় সেটা আমি দেখতে পাচ্ছিলাম। তাই আমি প্রতিটা মুহূর্ত ওই বিয়েটা ভেঙে যাওয়ার পরে আমি যন্ত্রণা পেয়েছি, সেগুলো আমার মনে ভিতরে সব সময় ফুটে ওঠে। আর এই পর্যায়ে এসে সত্যি কথা বলতে গৌরব যখন আমাকে ধমকি দিচ্ছিল, আমার বুক ফেটে যাচ্ছিল, পারছিলাম না রে। কিন্তু কি করব, এই যে সব কিছু জাল ভেঙে আমাকে বেরোতে হবে একদিন। কিন্তু সবটা ভাবলাম একবার, যে একবার তো ভুল করেছি, একবার স্বাধীন হয়ে দেখেছি, একবার বরকে হারিয়েছি,
সবটা অনুভব করেছি। একবার নয় সব কিছু ত্যাগ করে একবার বিবাহ করে নিজের জীবনটা একবার স্ত্রী রূপে দেখি কারুর, তখন সত্যি সবটা ত্যাগ করে আমি গৌরবের স্ত্রী হওয়ার জন্য এগিয়ে গেলাম এবং কাগজটাতে সাইন করে দিলাম। তটনি বলে, তুই কাজটা করতে পারলি? একবার হাত কাঁপলো না তোর? তুই এত দিন ধরে যে চেষ্টাটা করেছিস, নিজের একটা নাম তৈরি করার জন্য সর্বদা লড়াই করেছিস, আর সেই অ্যাডভোকেট আজ নাকি একটি হাজবেন্ডের কাছে হেরে গেল যে ওর সাথে নাটক করছে। নন্দিনী বলে, চুপ কর, ও আর কি নাটক করছে? নাটকটা আমার জীবনে ঘটছে। প্রতিটা মুহূর্তে আমার শুভ দৃষ্টি হলো। আমি প্রথমে তাকিয়ে ফেললাম বড়রামের দিকে এবং তার চোখে চোখ রাখলাম। কোথায় আমার দরকার গৌরবের চোখে চোখ রাখা। শুভ দৃষ্টিটা প্রথম পর্যায়ে হলো না। তারপর একের পর এক আমার বিয়েটা যেন খেলনার মতো হয়ে গেল। ছোটোবেলায় যখন আমি আর তুই, মনে আছে, টটনি খেলনা খেলতাম, ঠিক তেমন আমার জীবনটা খেলনার মতো নষ্ট হয়ে গেল। তুই একটা ভালো স্বামী পেয়েছিস, শিবপ্রসাদকে আঁকড়ে বেঁচে থাকিস, আমার জীবনটা বরবাদ হয়ে গেল গৌরবকে ভালোবেসে। বোঝাতে পারছি না ঠিক কতটা কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে যখন আমি চিরতরের জন্য অ্যাডভোকেট লাইন ছাড়ার সেই কাগজটাতে সাইন করি না। তখন আমার মনে হচ্ছিল আমার পৃথিবীটা ভেঙে পড়ে গেল এক নিমেষে। কিন্তু তাও আমি হার মানিনি। কী বা করবো, কার দিকে বা তাকাবো? সবাই যে আমাকে ত্যাগ করেছে, আমার বাবাই ছেলেটিকে চয়েস করেছে, তারপরেও আমি তাকে কি করে ত্যাগ করতে পারি? সে আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে। একটা মেয়ের কাছে সিঁদুরের মূল্য যে কি, সেটা হয়তো এই যুগে কাউকে বোঝাতে পারবো না। তটনি, তুই বল আমি এখন কী করবো? তটনি বলে, সবটা ছেড়ে চলে আয়। ওরা মানুষের সাথে তুই যদি থাকিস তোর জীবনটা বরবাদ হয়ে যাবে। ও ক্রমশ তোকে মেন্টালি টর্চার করবে আর ধীরে ধীরে তোকে কবজা করার চেষ্টা করবে, যাতে তুই ওর হাতের মুঠোর ভেতরে চলে আসিস এবং যখন চাইবে তোকে নাচাতে পারবে। এই ভাবনাটা ওর মাথায় চলছে, তাই তো ধীরে ধীরে এই সব কিছু করছে। তখন নন্দিনী বলে, ঠিক আছে, একবার তো ওই বাড়িতে গিয়ে থেকেছি একটা বরকে হারিয়ে, এবার সংসার করে দেখি আমাকে কতটা যন্ত্রণা দিতে পারি। একবারই যন্ত্রণা সয়ে দেখি, যদি না পারি সইতে, সবটা হার মেনে যাই, তখন না হয় ত্যাগ করে ওই বাড়িতে গিয়ে আবারও উঠবো। তো টটিন বলে, কি বোকার মতো কথা বলছিস দিদি ভাই, তুই আমার থেকে বড়, তোর মধ্যে জ্ঞান বোধ আছে, তুই খারাপ মানুষটাকে বুঝতে পারছিস না যে তোর ক্ষতি চাইছে, তার দিকে তুই আর এত মন দিচ্ছিস। কি জানি তোর কি হলো। তারপরে আমরা দেখবো শিবপ্রসাদ কলটা নিয়ে নেয় তটিনীর কাছ থেকে আর বলে, কি হয়েছে কি নন্দিনী, সবটা খুলে বলো তো। এবং নন্দিনী তাকে বলে কী কী ঘটনা তার সাথে ঘটেছে। তখনই শিবপ্রসাদ বলে, আমি পুরো কেসটা যাচাই করে একবার দেখছি, আমাকেও ফাঁসানো হচ্ছে। ওই কোম্পানির নাম করে তোমার বাবা আমাকে একটি জালের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে, যেখানে কোম্পানিতে বলে কিছুই নেই, সব বাজে বাজে ব্যবসা। এখানে স্মাগলিং হয়, ডেঞ্জারাস একটা বিজনেস চালায় তোমার বাবা, আর তাতে আমার নাম জড়িয়ে আমার নামে বিজনেসটা ট্রান্সফার করে দিচ্ছে। আর যা এবার থেকে স্মাগলিং হবে সেইগুলো সব আমার নামে হচ্ছে, কাগজপত্রে সমস্ত জায়গায় আমার নাম। এখন আমি কি করব আমি নিজেও এখন দাঁড়িয়ে বুঝতে পারছি না। এই পর্যায়ে আমার খুব খারাপ লাগছে ভাবতেও যে সত্যজিৎ মুখার্জি সব কিছু জিনিসই করছে, এতটা নীচ কাজ, নিজের মানসিকতা ত্যাগ করেছে নাকি ব্যক্তিটি, আমি সত্যি বুঝতে পারছি না। তারপরেই সত্যজিৎ মুখার্জির কথা ভেবে তটিনী মুখার্জি বলে, যাই হোক, বাবা হয়, নিজে তো আর মারতে পারি না বা ছোটো বড়ো কথা বলতে পারি না, কিন্তু বুকটা সত্যিই ফেটে যাচ্ছে নন্দিনী এই পর্যায়ে এসে। তারপরে আমরা দেখবো গৌরব দরজা টটকায়, আর সঙ্গে সঙ্গে নন্দিনী বলে, গৌরব এসছে রে, আমি কলটা রাখছি। এবং গৌরব দরজা খুলতে বললেই নন্দিনী কাঁদো কাঁদো অবস্থায় চোখের জলগুলো মুছলেও তার মুখে যেন কান্নার ভাবটা এখনও ফুটে ওঠে। আর নন্দিনীকে দেখে গৌরব বলে, কি করছো, কি কান্না করছো? এসব করে কিচ্ছু হবে না, কেঁদে আমার মন গলাতে পারবে না। আমি যখন বীর মণ্ডপে গিয়েছিলাম আর তুমি ওই বড় মেয়েকে দেখে কিছু বলনি, তাকে পিড়ে আনতে দিয়েছিলে, তখন আমারও ঠিক কতটা রাগ ও ক্ষোভ হচ্ছিল জানো। যে যন্ত্রণাটা আমি সহ্য করেছি সেটা তো তোমাকে অনুভব করাবই। নন্দিনী মুখার্জি, এত সহজে তো তোমায় ছাড়ছি না, তোমাকে প্রতিটা খুন বুঝতে হবে তুমি কতটা বাজে বাজে কাজ করেছো। তারপরে নন্দিনী সবটা দেখে বলে, আমি সব মেনে নিতে চাই, তুমি আমার সাথে সংসার করো,
আমাকে একটু ভালোবাসো। তোমার যা যা লাগবে আমি তো সব করে দিলাম। তোমার কথা মেনেই আমি কাগজে সাইন করে দিয়েছি। তোমার কথা মেনেই ওই কেস আমি রিজাইন দিয়ে দিয়েছি। কোনো কিছু আমি ভাবিনি, শুধুমাত্র তোমার দিকে থাকি গৌরব। আর তুমি বলছো আমি নাকি অন্য কাউকে ভালোবাসি, তারপর বড়রামকে। বড়রাম আমার জামাইবাবুর একটি বন্ধু, তাছাড়া আমার থেকে কিচ্ছু নয়। ও আমার বয়সের দাদার মতো হয়, আর আমি আরও এক কোনোদিন হতেই পারি না। আর যদি ওর চোখে কোনো ভালোবাসার ছোপ থাকে, সেটা ওর ওর দিক দিয়ে আছে, একতরফা, ওয়ান সাইডেড লাভ। আমার জন্য তো কিছু নেই ওর প্রতি ফিলিংস। আমার শুধুমাত্র তোমার জন্য ভালোবাসা আছে। আর সেই ভালোবাসাটাকে তুমি সম্মান দিচ্ছ না, বারবার কষ্ট দিচ্ছ আমাকে। তখনই গৌরব বলে, কষ্ট তোমাকে সহ্য করতে হবে যে, তোমাকে তো বিয়ে করে আসিনি আমি। আমি তোমাকে জাস্ট বিয়ে করছি নামে। তোমাকে বিয়ে করা আমার কোনো শখ ছিল না। বিয়ের মণ্ডপ থেকে আমি ফেরত আসতে রাজি হয়ে গেছিলাম। আমার বাবা বিয়ে করতে জোর করেছিল, কারণ এই কাজগুলো তোমাকে দিয়ে করাতে হবে। আর সেটা সাকসেসফুল হয়েও গিয়েছে। এবার তুমি যত চেষ্টাই করো, তুমি আমার সাথে ঘর করার স্বপ্নটা ত্যাগ করে দাও। তখন নন্দিনী বলে, কি বলছো কি গৌরব? এসব ভুলভাল কথা বলো না। আমি যে ভেঙে পড়বো, নিজেকে শেষ করে ফেলবো। তখন গৌরব বলে, আমি তো চাই তুমি নিজেকে তিলে তিলে শেষ করো, তুমি শেষ হয়ে যাও, এটাই তো আমি চাইছি। এই গৌরবের তেজ দেখে নন্দিনী ভয় পেয়ে যায়। আর সে বলে, তুমি এমন কেন করছো? তুমি এমন বিরক্তর মতো কথা বলছো আমার সাথে। একবার ভেবে দেখো তো, আমি একটা মেয়ে, আমার কষ্ট হয় না? এই সব কিছু শুনে আমার ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছো?